টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের। স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার পরিস্থিতি, কাজে ফিরেছেন শ্রমিকরা। মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী পোশাক কর্মী নিহত। আর্থিক অনটনে অনিশ্চিত আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের চিকিৎসা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সব খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুরে বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে তিনি জানান, যদি দেশে ফিরতে পারেন তবে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজই হবে তার শেষ খেলা। আর যদি না ফিরতে পারেন তবে ভারতের মাটিতেই সাদা পোশাকের ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। এছাড়া গত টি-20 বিশ্বকাপে নিজের শেষ আন্তর্জাতিক টি-20 খেলে ফেলেছেন বলেও জানান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা 9 বিশ্বকাপে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের টেস্ট অভিষেক হয় 2007 সালে ভারতের বিপক্ষে। গার্মেন্টস শিল্পে টানা অস্থিরতা কাটিয়ে অবশেষে স্বস্তির বাতাস বইছে। গতকাল পোশাক শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরে কাজে ফিরেছেন তারা। স্বাভাবিক হতে শুরু করেছে কারখানার কর্মপরিবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস বর্তমানে দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। গত কিছুদিনের শ্রমিক অসন্তোষে যেখানে সৃষ্টি হয়েছিল অচলাবস্থা, বুধবার শ্রমিকদের ন্যূনতম বেতনের দাবি মেনে নেয়ার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সংস্কারের আশ্বাসে কাজে ফিরেছেন শ্রমিকরা। শিল্পনগরী সাভারে বাইপাইল, জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, জিরাবো ও কাঠগড়া সহ বিভিন্ন এলাকায় বন্ধ থাকা বেশিরভাগ কারখানা খুলেছে। তবে আর্থিক সংকটের কারণে আশুলিয়ার 19টি কারখানা এখনো বন্ধ। গার্মেন্টস বন্ধ থাকলে তো আমাকে বাংলাদেশের ক্ষতি। সরকারের কাছে আসলে যেটা দাবি করছে সেটার জন্য এরা পূরণ করে, আর সব গার্মেন্টস শ্রমিকরা সব খুলে দিক। অফিস করে অফ থাকে তো অবভিয়াসলি আমরা বেতন পাবো না, তো বেতন না পেলে আমাদের অনেক ঝামেলা হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। যেহেতু এখন খুলে দিচ্ছে, এখন আমরা খুব স্বস্তিতে কাজ করতে পারতেছি। গাজীপুরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রয়েছে সমস্যা। এ নিয়ে গার্মেন্টসগুলোর সামনে জটলা এবং মারামারির ঘটনা ঘটছে। তবে কারখানাগুলোতে ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক প্রশাসন, বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল। যারা শ্রমিক রাজনীতি তারা বুঝে না, তাদের হলো পেট নীতি। যাতে মারামারি, হানাহানি, কাটাকাটি যাতে না হয়, শৃঙ্খলা বজায় রাখতে পারে। শ্রমিক অসন্তোষের কারণে নারায়ণগঞ্জে বেশ কিছুদিন পোশাক কারখানা প্রায় বন্ধই ছিল। অবশেষে খুলেছে অধিকাংশ কারখানা, স্বাভাবিক উৎপাদনে ফিরছে কারখানাগুলো। মালিক মহাজনের ফ্যাক্টরি যদি না চালাইতে পারে আমরা কাম কাজ করবো কেমন? এটা বন্ধ থাকলে আমাদের ওয়ার্কারের অনেক সমস্যা হয়। গার্মেন্টস চালু থাকলে আমরা শ্রমিকরা খেয়ে বাঁচতে পারবো, না হলে আমাদের না খেয়ে মরতে হইব। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজের কাছে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 20 জন। পুলিশ জানায়, সকাল 6:30টায় পোশাক কর্মীদের বহনকারী একটি বাসের সাথে মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় আরিচাগ্রামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নারী পোশাক শ্রমিক নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। নিহতরা হলেন ফুলমতি বেগম, সাবিনা আক্তার ও বিথি আক্তার। সাটুরিয়ার নয়াডিঙ্গের শিবালয় গার্মেন্টসে কাজ করতেন তারা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন নরসিংদীর নয়ন মিয়া। গুরুতর আহত অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি পড়ে আছেন বিছানায়।
আর্থিক অনটনে অনিশ্চিত তার চিকিৎসা। নরসিংদীর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে নয়নের অসহায়ত্বের কথা দেখুন ডেস্ক রিপোর্টে। নরসিংদী সদর উপজেলার শিলমান্দি গ্রামের মোহাম্মদ নয়ন মিয়া পড়াশোনা বেশি দূর না এগোনোয় টাইলসের দোকানে কাজ নিয়ে অল্প বয়সেই পরিবারের হাল ধরেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গত 18 জুলাই নরসিংদী জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হন নয়ন। একটি দুটি নয়, 64টি ছররা গুলিবিদ্ধ হয় নয়নের শরীর। গুলি লেগে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সমস্যা দেখা দিয়েছে আরেকটিতেও। আমার যতটুকু সম্ভব ছিল আমি ঢাকা থেকে রাজধানী থেকে চিকিৎসা করাইছি। এখন আমি বাড়িতে আহত হয়ে পড়ে রয়েছি, আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমার সরকারের কাছে দাবি আমার জন্য ভালো উন্নত মানের চিকিৎসা করায়। আমি একমাত্র আমার পরিবারের উপার্জনের, আমার একটা মেয়ে আছে। প্রথমে ঢাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন নয়ন, পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। তবে অর্থের অভাবে রাজধানীতে রেখে চিকিৎসা চালাতে পারেনি পরিবার। আমার ছেলে অসুস্থ, আর্থিক দুর্বল, গুলি খাওয়া পরিবার, টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না। আমরা সরকারের কিছু সাহায্য করুক। যে ও 3 মাস ধরে কোনো কর্মকাজ করতেছে না, আমরা সরকারের কাছে একটি আবেদন, তাকে চিকিৎসা করে দেন যেন। চিকিৎসকরা জানান দ্রুত উন্নত চিকিৎসা করা না গেলে নয়নের চোখ নাও বাঁচানো যেতে পারে। আমরা জানতে পারলাম তার চোখের মধ্যে কোনো সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের হসপিটাল যেহেতু চোখের ডাক্তার নাই, সেটা ঢাকা মেডিকেল কলেজে হলে ভালো। এবং আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের কনসালটেন্ট সাহেব, সার্জারি কনসালটেন্ট, উনি বলেছেন তার চিকিৎসা দ্রুত করা উচিত। বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের সেবা দিতে বাংলাদেশে এসেছেন চীনের চক্ষু বিশেষজ্ঞরা। উন্নত চিকিৎসা পাওয়ার প্রত্যাশা বেড়েছে নয়নের মতো চোখ হারাতে বসা অনেকেরই। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকবে। সুনামগঞ্জে সহপাঠীর হাতে নির্যাতনের শিকার স্কুল ছাত্র, অভিভাবকদের উদ্বেগ। সুনামগঞ্জের নাইন্দা খালে অপরিকল্পিত খনন, দুর্ভোগে গ্রামবাসী। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। নোয়াখালীর সুবর্ণচরে হাত পা বেঁধে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চরপটা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চর মজিদ গ্রামের আব্দুল হাদির বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার রাতে নির্যাতনের সেই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতিতা জানান, 12 বছর আগে একই এলাকার নূর নবীর সাথে তার বিয়ে হয়। স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, ভিক্ষা করে সংসার চালান তিনি। বাড়ি ফিরতে দেরি হলে পরকীয়ার অভিযোগ তুলে তাকে প্রায়ই গালমন্দ করত তার স্বামী। একসময় পারিবারিক কলহ দেখা দেয়। ওই দিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর আব্দুল হাদি, যা কুলসুমা, নার্গিস, ভাসুরের ছেলে শেখ ফরিদ, হাসান, ভাগ্নে রাসেল, স্বামী নূরনবী ও তার বোন সাহেরা খাতুন তার হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনায় লোহার রডে চেইন লাগিয়ে সন্ত্রাসী কায়দায় সুনামগঞ্জের এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করল তার সহপাঠীরা। সহপাঠীর হাতে সহপাঠী নির্যাতনের সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর শুরু হয়েছে তোলপাড়। সামাজিক অবক্ষয়ের এমন চিত্রে উদ্বিগ্ন অভিভাবকরা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসলো সবার। সুনামগঞ্জের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র সাকিবকে লোহার রডে চেইন লাগিয়ে নির্মমভাবে পেটাচ্ছে তারই সহপাঠী রিয়াম। অন্য সহপাঠীরা থামাতে না এসে ভিডিও করছে মোবাইলে। নির্যাতনের শিকার 7ম শ্রেণীর ছাত্র কামরুল ইসলাম সাকিব। সে শহরের নতুনপাড়া এলাকার মৃত মোহাম্মদ রহিম উদ্দিনের ছেলে। তার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায় সহপাঠী রিয়াম। সে বড়পাড়া এলাকার বাসিন্দা আবুল প্রকাশ মাস্টারের ছেলে। রিয়ামের লাথি, ঘুষি ও লোহার রডের আঘাতে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছে সাকিব। ক্লাস 8 এর একজন ছাত্র আমার এটা কে নিছে নিয়া কয় আমি যাওছেন বা তোমার লগে একটু দরকার আছে। আমার নিচে নিয়ে আমার হাত থেকে ব্যাগটা খাইরা রাখিয়া আমার টুসি শুরু করছে।
বাদে নিশাওয়ালা লাগতে নিয়ে বাদে চেইন বা করছে, চেইন বা কইরা আমার আর আমার সাথীকে মারছে। ছেলের ওপর এমন অমানবিক নির্যাতনের সাথে জড়িতদের বিচার চাইছে তার পরিবার। আমরা যদি সুস্থ বিচার পাই তাহলে আমরা বিচার মানব, আর যদি সুস্থ বিচার না পাই আমরা আইনগত ব্যবস্থা নিব। ছেলে যে মায়ের খাইছে আমার ছেলে কইছে না, বাদে আমরা ভিডিও দেখতে বাদে আমরা জানার মধ্যে একটা বই হান মারছে, এটা আমি সঠিক বিচার চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান শিক্ষকের। আমি যদি এই ঘটনাটা আগে জানতাম তাহলে আগেই এই ব্যাপারটা সুরাহা করতে পারতাম, কিন্তু আবার এই জন্য আমি দুঃখিত, লজ্জিত। এই ব্যাপারে কঠোর একটা শাস্তির ব্যবস্থা হবে এই প্রত্যাশা, এই আশা আমি আপনাদের কাছে রাখছি। তুচ্ছ ঘটনায় সহপাঠীর হাতে সহপাঠীর এমন নির্মম নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। একে সামাজিক অবক্ষয় বলছেন অভিভাবকরা। সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আবার একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। বাগেরহাটে গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান তারা। আন্দোলনরত শিক্ষকরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার। স্নাতক সমমানের যোগ্যতায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা 10ম গ্রেডে বেতন পান, সেখানে একই যোগ্যতা নিয়েও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে বেতন দেওয়া হয়। দ্রুত এই বৈষম্য দূর করা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন তারা। যেখানে শাকসবজির চাষ হতো সেখানে এখন থই থই পানি। সবজির ক্ষেত, বাড়ির আঙিনা, গ্রামের সড়ক সবই গেছে খালে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাইন্দা খালের অপরিকল্পিত খননে এমনই ভোগান্তির শিকার কয়েক গ্রামের মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শান্তিগঞ্জে নাইন্দা খাল খননের কাজ শুরু হয় 2022 সালে। 3,58,00,000 টাকা ব্যয়ে প্রায় 7 কিলোমিটার খনন 1 বছরে শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ। উপজেলার জয়কলস ইউনিয়নের উজানিগাঁও, সুলতানপুর, পার্বতীপুর সহ কয়েকটি গ্রামের মানুষ এখন এই খালের ভাঙনের শিকার। গেল বছর নাইন্দা খাল খননের পর থেকে নেমে এসেছে এমন অভিশাপ। সুলতানপুর থেকে পার্বতীপুরের সড়কের অনেক অংশই বিলীন হয়ে গেছে খালে। বাড়িঘরও ভাঙতে শুরু করেছে দিশেহারা গ্রামের মানুষ। এই গাং কোদাইল লাগি গড় বাড়ি হালকা বাতাস দিলে বা মেঘ বৃষ্টি পড়লে গড় বাড়ির সব মাটিগুলা তলাই হয়ে যায়। গাং কোদাইল নিয়ে গিয়ে হারি আমরা বাড়িঘর ভাঙাইলে আমরা আগে বাড়িঘর ভাঙছিলাম, আমরা এই যে রাস্তা যদি পানি উঠছে আমরা যাইতে পারি, চলাচল করতে পারছি। আরো ক্ষতি বলতে ভাঙ্গা যারা খেয়েও দেখার মতো হয়। এখন বর্তমান মনে হয় সরকার আর নতুন আইসন আমরা দৃষ্টি আকর্ষণ করবো, আমরা চলাফেরা খুব কষ্ট হয়। গ্রামেবাসী সবাই মিলে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পরেও ওরা শুনে নাই। এরা বলছে যে এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ, আপনারা অসুবিধা দিয়ে কোনো কাজ হবে না। ভাঙনের কবলে পড়ে বেহাল অবস্থা সড়কের, স্বাভাবিক চলাচলে নিত্য ভোগান্তি। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ারও উপায় নেই। গ্রামবাসীর এইসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। এখানে স্থায়ী প্রতিরোধমূলক কাজ বাস্তবায়নের জন্য আমরা অরণ্য রাজস্ব খাতে বরাদ্দ চেয়েছি, এবং এই বরাদ্দ যদি দেয় তাহলে আগামী শুকনো মৌসুমে আমরা এখানে নদীতে প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের। স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার পরিস্থিতি, কাজে ফিরেছেন শ্রমিকরা। মানিকগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 নারী পোশাক কর্মী নিহত। আর্থিক অনটনে অনিশ্চিত, আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের চিকিৎসা। সুনামগঞ্জে সহপাঠীর হাতে নির্যাতনের শিকার স্কুল ছাত্র, অভিভাবকদের উদ্বেগ।
সুনামগঞ্জের নাইন্দা খালে অপরিকল্পিত খনন, দুর্ভোগে গ্রামবাসী। এই ছিল দেশের খবর। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।